শুরু করছি। তাহলে আজকে আমরা একটা নতুন সাবজেক্ট শুরু করব, সেটা হচ্ছে সংবিধান। ঠিক আছে, শুনেছিস সংবিধান সম্পর্কে কোনো কিছু শুনেছিস? সংবিধান বা ইংলিশে কি বলে? ইংলিশে বলছে যে কনস্টিটিউশন। সংবিধান বা কনস্টিটিউশন শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ ওয়ার্ড থেকে, কনস্টিটিউটে থেকে, যার অর্থ কি? টু সেট আপ অর এস্টাবলিশড। সেট আপ অর টু এস্টাবলিশড। আর সংবিধান শব্দটা কোথা থেকে এসছে? সংস্কৃত শব্দ সম প্লাস বিধান। সম মানে কি? সম্পূর্ণ। আর বিধান মানে কি? কোনো নোট নেই, যেটা বলছি তাহলে আমি আবার রিপিট করছি। বলছি সম্পূর্ণ এবং বিধান। বিধান মানে কি? বিধি বা নিয়ম বা ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধান, যেটাকে আমরা ইংলিশে বলছি কনস্টিটিউশন। কনস্টিটিউশন কনস্টিটিউশন শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ কনস্টিটিউটে থেকে, CONSTITUER। ঠিক আছে, কনস্টিটিউশন শব্দ এসেছে একটা ল্যাটিন শব্দ কনস্টিটিউটে থেকে, যার অর্থ টু সেট আপ অর টু এস্টাবলিশ। এটা যদি আমরা বাংলায় বলি কনস্টিটিউশনকে, এটা হচ্ছে সংবিধান। সংবিধানে এসেছে দুটো সংস্কৃত শব্দ, একটা হচ্ছে সম আর একটা হচ্ছে বিধান। সম মানে হচ্ছে সম্পূর্ণ, আর বিধান মানে হচ্ছে বিধি, ব্যবস্থা বা নিয়ম। অর্থাৎ যেখানে সম্পূর্ণ বিধি বা নিয়ম বা ব্যবস্থার কথা উল্লেখ আছে, যেখানে সম্পূর্ণ বিধি বা নিয়ম বা ব্যবস্থার কথা উল্লেখ আছে, সেটাকে আমরা কি বলি? সংবিধান। এবার আমাদের পরীক্ষার জন্য মেইন যে গুরুত্বপূর্ণ সংবিধানটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ভারতের সংবিধান। ঠিক আছে, আমরা যে বিষয়টা নিয়ে মেইনলি পড়বো সেটা হচ্ছে ভারতের সংবিধান। অর্থাৎ ভারত দেশ কি কি রাজ্য নিয়ে গঠিত, সেই রাজ্যের নাগরিক হতে গেলে আমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে, আমাদের দেশ আমাদেরকে কি কি অধিকার দিচ্ছে, আমাদের দেশের যারা শাসন করছে তাদের কি কর্তব্য আমাদের প্রতি, অ্যাজ এ নাগরিক, ভারতের নাগরিক আমাদের কি কর্তব্য দেশের প্রতি। এছাড়াও আমি যদি এক ভারতের নাগরিক হিসেবে আমি যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী হতে চাই, তাহলে আমাকে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, এবং ভারতের দেশে যারা যে সমস্ত নাগরিকরা বসবাস করে তারা যদি কোনো দোষ করে থাকে সেক্ষেত্রে তাদের কি কি শাস্তি হতে পারে বা তাদের বিচার কোথায় হবে, সেই সমস্ত কিছু আমরা কোথায় পাই? সেই সমস্ত কিছু আমরা ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে পেয়ে থাকি। বোঝা গেল? তাহলে সংবিধানে আমরা কি দেখতে পাই? সংবিধানের মধ্যে তাহলে আমরা কি দেখতে পাই? ইন্ডিয়া থাকতে হলে কি কি নিয়ম ফলো করতে হবে? ভারতে থাকতে হবে। ভারতের কি আলাদা? ভারত প্রথমত ভারত কি কি নিয়ে গঠিত? কতগুলো রাজ্য, কতগুলো ইউনিয়ন টেরিটরি নিয়ে গঠিত। ঠিক আছে, তারপর হচ্ছে ভারতের নাগরিক হতে গেলে কি করতে হবে। ঠিক আছে, তারপর
আমাদের অধিকার কি আছে, এই সমস্ত জিনিস আমরা কোথায় দেখতে পাই? ইন্ডিয়ান ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখতে পাই। বোঝা গেল দাদা? এবার যদি আমরা বলি ভারতের সংবিধান কারা লিখেছিলেন বা কোথায় লেখা হয়েছিল? ভারতে এই যে সংবিধান, এই সংবিধানটা কোথায় লেখা হয়েছিল বা কারা প্রণয়ন করে? কারা করে? গণপরিষদ করে। যদি বলে ভারতের সংবিধান কারা তৈরি করেছিল বা কোথায় তৈরি হয়েছিল, তাহলে কি হবে? আচ্ছা, আগে বুঝবি তারপর লিখবি, ঠিক আছে? লেখার তাড়াহুড়োর জন্য যেন জিনিসটা বুঝতেই পারলি না, অথবা লিখে নিলি, কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে সংবিধান কারা তৈরি করেছিল বা কোথায় তৈরি হয়েছিল, তাহলে যদি বলে তাহলে কি হবে? গণপরিষদে। গণ কোথায়? কি হলো? চুপ করে গেল। কোথায় তৈরি হয়েছিল? জোরে কোথায় তৈরি হয়েছিল? গণপরিষদ। গণপরিষদকে ইংলিশে কি বলে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদকে ইংলিশে কি বলে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে যেখানে আমাদের সমস্ত রাইট উল্লেখ আছে সেটা হচ্ছে আমাদের সংবিধান। আমাদের সংবিধান তৈরি হয়েছে কোথায়? কোথায়? গণপরিষদ। গণপরিষদকে ইংলিশে কি বলে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে। আমাদের গণপরিষদ আমাদের সংবিধানকে টোটাল 3টে ভাগে ভাগ করেছে। আমি তোকে টাইম দেবো লেখার, শোন যেটা বলছি। গণপরিষদ আমাদের সংবিধানকে 3টি ভাগে ভাগ করেছে। 3টি ভাগে ভাগ করেছে। প্রথম হচ্ছে কি? পার্ট, সেকেন্ড হচ্ছে আর্টিকেল, এবং থার্ড হচ্ছে কি? শিডিউল। শিডিউল। পার্টকে আমরা বলি কি? বাংলায় কি বলি পার্টকে? অংশ, ভাগ বলতে পারি বা অধ্যায় বলতে পারি। আর্টিকেলকে আমরা বলতে পারি ধারা বা অনুচ্ছেদ। শিডিউলকে আমরা বলতে পারি তফসিল। শিডিউলকে আমরা কি বলতে পারি? তফসিল বলতে পারি। আবার এই তফসিল মানে কিন্তু ওই শিডিউল কাস্ট নয়। শিডিউল কাস্ট মানেও কিন্তু তফসিল। ওই তফসিল এই তফসিল কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে আমাদের সংবিধান তৈরি করেছিল কে? বা আমাদের সংবিধান গণপরিষদ যে হয়েছিল, এটা অ্যাডপ্ট কবে করা হয়? আমাদের সংবিধান কবে গ্রহণ বা অ্যাডপ্ট করি আমরা? 26শে নভেম্বর 1949। আর যদি বলা হয় আমাদের সংবিধান লাগু কবে হয়, টাইম দেবো আমি লেখা। যদি বলি এফেক্ট কবে হয়, তাহলে 26শে জানুয়ারি 1950। যেদিন আমাদের সংবিধান আমরা গ্রহণ করছি গণপরিষদের মাধ্যমে, সেটা হচ্ছে 26শে নভেম্বর। এই দিনটাকে আমরা পালন করছি কনস্টিটিউশন ডে হিসেবে। কনস্টিটিউশন ডে হিসেবে। আর যেদিনকে আমরা আমাদের সংবিধান লাগু বা এফেক্ট করছি মানুষদের উপর, অর্থাৎ 26শে জানুয়ারি, এই দিনটাকে আমরা পালন করি কি হিসেবে? রিপাবলিক ডে হিসেবে। এতটা বোঝা গেল? লিখে নিন। কোনো সমস্যা নেই কারো? ঠিক আছে, লিখে নিন। আচ্ছা, যখন সংবিধান আমরা গ্রহণ করছি বা অ্যাডপ্ট করছি, তখন পার্ট ছিল কতগুলো? 22টা। কিন্তু যদি আমরা প্রেজেন্টে দেখি, বর্তমান টাইমে, তাহলে আমাদের পার্ট আছে কতগুলো? 25টা। যখন আমাদের সংবিধান অ্যাডপ্ট হয়, তখন আর্টিকেল ছিল 395টা। বর্তমানে কতগুলো আছে?
448টা। যখন সংবিধান অ্যাডপ্ট করি তখন শিডিউল ছিল 8টা, এখন বর্তমানে শিডিউল 12টা। ঠিক আছে, এইভাবে আমাদের সংবিধান গণপরিষদ 3টি ভাগে ভাগ করেছে। প্রথমত আমাদের সংবিধান অনেকগুলো প্রায় 25টা পার্ট নিয়ে গঠিত। পার্টগুলো মধ্যে অনেক কটা আর্টিকেল আছে, যেগুলো আর্টিকেলের মধ্যে লেখা পসিবল হয়নি সেগুলোকে আমরা শিডিউলের মধ্যে লিখেছি। অর্থাৎ শিডিউল বলতে আমরা কিছু অ্যাডিশনাল ইনফরমেশনকে বোঝাচ্ছি যেগুলো আমরা আর্টিকেলের মধ্যে লিখতে পারিনি। বুঝা গেল? ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান। যদি বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে কি হবে? যদি বলা হয় কাকে আমরা ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি, তাহলে কি হবে? বি.আর. আম্বেদকর। ঠিক আছে, হ্যালো মুসলাম। ওকে, সংবিধানের একটা বা আমাদের দেশ পরিচালিত হয় কাদের মাধ্যমে? আমাদের দেশ বা আমাদের রাজ্য পরিচালনা করে কে? গভর্নমেন্ট। আমাদের দেশ মিনিস্টার। আমাদের দেশ বা আমাদের রাজ্য পরিচালনা করে কে? গভর্নমেন্ট বা সরকার। তাহলে আমাদের শরীরে যেমন অনেক কটা অর্গান নিয়ে আমাদের শরীর গঠিত, একটা হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, কিডনি আছে, ঠিক আছে, পাকস্থলী আছে, অনেক কটা অর্গান নিয়ে আমাদের শরীরটা গঠিত। সেরকম একটা সরকারেরও অনেক কটা অঙ্গ আছে। ঠিক আছে, সেগুলো কি? তাহলে যদি আমরা বলি গভর্নমেন্ট অর্গান, তাহলে টোটাল 3টে জিনিস নিয়ে গঠিত। প্রথম হচ্ছে লেজিসলেচার। লেজিসলেচার বা আইনসভা, একই কথা। লেজিসলেচার লেজিসলেটিভ একই ব্যাপার, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, লেজিসলেচার বা আইনসভা। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এক্সিকিউটিভ বা শাসন, হ্যাঁ, কার্যনির্বাহী বা শাসন বিভাগ। ঠিক আছে, আর শেষে হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে আমাদের গভর্নমেন্ট 3টে অর্গান নিয়ে গঠিত। আইন লেজিসলেটিভ বা লেজিসলেচার মানে হচ্ছে আইন বিভাগ, এক্সিকিউটিভ মানে হচ্ছে শাসন বিভাগ, এবং জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ। ওকে, তাহলে যদি বলা হয় আইন বিভাগের মধ্যে কি কি পড়ে, তাহলে কি কি হবে? দেশের জন্য আইন তৈরি করে কি? গণপরিষদ তো সংবিধান রচনা করেছে। সংবিধান রচনা হয়ে গেছে, গণপরিষদের কাজ শেষ। তাহলে আমি বলছি দেশের জন্য আইন কে তৈরি করে? দুটো গভর্নমেন্ট আছে আমাদের ভারতবর্ষে, একটা হচ্ছে তোর ইউনিয়ন বা সেন্ট্রাল, আর একটা হচ্ছে স্টেট। ঠিক আছে, দুটো গভর্নমেন্ট আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাই যারা আইন তৈরি করে। প্রথমে যদি আমি ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আসি, তাহলে ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করে কোথায়? পার্লামেন্টে। করে কোথায়? পার্লামেন্টে। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? পার্লামেন্ট গঠিত হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। পার্লামেন্ট 3টে জিনিস নিয়ে গঠিত, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। আর যদি আমি বলি হচ্ছে স্টেট কোথায় আইন তৈরি করে? স্টেট আইন তৈরি করে দুটি জায়গায়, একটা হচ্ছে বিধানসভা আর বিধান পরিষদ। বিধানসভা
এবং বিধান পরিষদ। বিএস আর বি। হ্যাঁ, তোরা পুরোপুরি লিখে নে, ঠিক আছে। তাহলে আমার জায়গা নেই বলে আমি শর্টে লিখছি। তাহলে আইন বিভাগ আমাদের দেশে দুটো আছে, একটা ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে আর একটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে। ইউনিয়ন গভর্নমেন্ট যেখানে আইন তৈরি করে সেটাকে আমরা কি বলি? পার্লামেন্ট। পার্লামেন্ট তিনটে জিনিস নিয়ে গঠিত: প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। লোকসভা হচ্ছে লোয়ার হাউস বা নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে আপার হাউস বা উচ্চকক্ষ। আমি যদি স্টেটে চলে আসি তাহলে সেখানে দুখানা কক্ষ আছে, বিধানসভা এটা হচ্ছে লোয়ার হাউস বা নিম্নকক্ষ, বিধান পরিষদ এটা হচ্ছে আপার হাউস বা উচ্চকক্ষ, ঠিক আছে। তাহলে ভারতে আইন তৈরি হয় দুটি জায়গায়, একটা হচ্ছে পার্লামেন্ট আর একটা হচ্ছে কোথায়? স্টেট। পার্লামেন্ট তিনটে জিনিস নিয়ে গঠিত: প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। আর স্টেট দুটো জিনিস নিয়ে গঠিত: বিধানসভা, বিধান পরিষদ, ঠিক আছে, বোঝা গেল? যারা লোকসভা, যারা পার্লামেন্টের সদস্য, তাদেরকে আমরা বলছি এমপি, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। যারা বিধানসভার সদস্য তাদেরকে আমরা বলছি এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর যারা বিধান পরিষদের সদস্য তাদেরকে বলছি এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। এগুলো পরে আসবে, টেনশনের নেওয়ার কিছু নেই, ঠিক আছে। তাহলে আমাদের দেশে দুটো জায়গায় আইন তৈরি হচ্ছে, সেন্ট্রাল আইন তৈরি করছে হচ্ছে পার্লামেন্ট, আর স্টেটে আইন তৈরি করছে হচ্ছে কে? বিধানসভা, বিধান পরিষদ, ঠিক আছে। এবার যদি চলে আসে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের মধ্যে কে কে আছে? এক্সিকিউটিভের মধ্যে আছে তোর প্রেসিডেন্ট, গভর্নর, পিএম, সিএম, ডিএম প্রভৃতি, ঠিক আছে। এক্সিকিউটিভের মধ্যে কে কে আছে? প্রেসিডেন্ট, গভর্নর, পিএম, সিএম, ডিএম প্রভৃতি। জুডিশিয়ারি যদি আমি আসি, জুডিশিয়ারির মধ্যে আছে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিভিশনাল কোর্ট, ফ্যামিলি কোর্ট প্রভৃতি, ঠিক আছে। তাহলে এক্সিকিউটিভের মধ্যে আছে প্রেসিডেন্ট, গভর্নর, পিএম, ডিএম প্রভৃতি। পিএম মানে প্রাইম মিনিস্টার, সিএম মানে হচ্ছে কে? চিফ মিনিস্টার, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর যদি বলি বিচার বিভাগ বা জুডিশিয়ারি ক্ষেত্রে কারা কারা আছে, তাহলে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিভিশনাল কোর্ট বা ফ্যামিলি কোর্ট। তাহলে এদের কাজটা কি? গভর্নমেন্ট তিনটে অর্গান নিয়ে গঠিত: লেজিসলেটিভ বা লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। তাহলে যদি বলি কাজটা কি, লেজিসলেচার বা লেজিসলেটিভ এরা আইন তৈরি করবে, সেই আইনকে বলবৎ বা এক্সিকিউটিভ করবে কারা? এক্সিকিউটিভরা। লেজিসলেচার যে আইন তৈরি করছে সেটা সংবিধান সম্মত কিনা এবং এক্সিকিউটিভরা সেই আইন অনুসারে কাজ করছে কিনা সেটা দেখা দায়িত্ব কার? জুডিশিয়ারি। অর্থাৎ আমাদের শরীরের যদি একটা অঙ্গকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি বেঁচে থাকবো? থাকবো না। ঠিক সেরকম ভাবে গভর্নমেন্টের যে তিনটে অর্গান, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে গভর্নমেন্ট ঠিকভাবে কাজ করতে পারবে না। বোঝা গেল? একটা গভর্নমেন্টকে ঠিকভাবে কাজ করতে গেলে এই তিনটেকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কাজ করা খুবই আবশ্যক। কি কি? লেজিসলেচার বা আইনসভা, এক্সিকিউটিভ বা শাসন বিভাগ, আর জুডিশিয়ারি বা বিচার বিভাগ। স্যার বিএস আর বিপিটা কি ছিল স্যারটা? বিধানসভা আর বিধান পরিষদ। লেজিসলেচারের কাজ কি? এক্সিকিউটিভের কাজ কি? আর জুডিশিয়ারির কাজ কি? ঠিক মতো দেখো। আর এই হচ্ছে গার্ডিয়ান, মানে জুডিশিয়ারি হচ্ছে গার্ডিয়ান। সবকিছু ঠিকভাবে আইন অনুসারে হচ্ছে কিনা সেটা দেখা দায়িত্ব কার? জুডিশিয়ারি। এতটা বোঝা গেছে? চল। ওকে,
লাস্ট একটা পয়েন্ট বলবো যে আমরা আইন কিভাবে তৈরি করি। এতটা লেখা হয়েছে কি রে? তাহলে লাস্ট একটা পয়েন্ট বলবো, পয়েন্ট করে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে আমরা আইন কিভাবে তৈরি করি, মানে ল মেকিং প্রসেস। ল মেকিং প্রসেস বা আইন তৈরির পদ্ধতি। সাপোজ যখন আমাদের সংবিধান লাগু হয়েছে তখন কি সোশ্যাল মিডিয়া ছিল? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো কি ছিল? ছিল না। কিন্তু বর্তমান টাইমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এসেছে। তাহলে সোশ্যাল মিডিয়াকে রেগুলেট করার জন্য সাপোজ গভর্নমেন্ট একটা আইন আনতে চলেছে, যার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, SR, সোশ্যাল মিডিয়া রেগুলেটিং অ্যাক্ট, এটা আনতে চলেছে। আমি এটা কাল্পনিকভাবে ধরছি বোঝানোর জন্য, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া রেগুলেটিং অ্যাক্ট বলে একটা আইন গভর্নমেন্ট আনতে চলেছে, ঠিক আছে? সেটা কিভাবে আসবে যদি আমরা বলি খুব সংক্ষেপ। দেখ, কোন আইন আনতে গেলে একটা চিন্তা ভাবনা করতে হয়, এর মধ্যে কি কি জিনিস থাকবে, কি কি লিখতে হবে, কি কি প্রভিশন থাকবে। সেই যে চিন্তা ভাবনার বিষয়টা, সেটাকে আমরা কি বলি? ড্রাফট বা খসড়া। প্রথম দিন করেছিল। হ্যাঁ হ্যাঁ, তিলোত্তম, হ্যাঁ তাহলে মনে আছে নিশ্চয়ই। তাহলে বল, তাহলে একটু মনে আছে। হ্যাঁ, জিজ্ঞেস করলে আর বলতে দিচ্ছে না। হয় না, সে ওই কি ভেটো ছিল, ভেটো দিচ্ছিল, প্রেসিডেন্ট যদি একবারের বেশি দুবার নাকি তিনবার করে দেয় তাহলে নাকি তাকে রিজাইন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে আসি। ঠিক আছে, সাপোজ সোশ্যাল মিডিয়া রেগুলেটিং অ্যাক্ট হিসেবে একটা গভর্নমেন্ট একটা আইন আনতে চলেছে, খসড়া গভর্নমেন্ট এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। সেই পর্যায়ে আমরা বলছি কি? ড্রাফট বা খসড়া। এটা আমরা কথা বলছি হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে। আমরা জানি দুটো গভর্নমেন্ট ভারতে আছে, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, দুটো জায়গায় আইন তৈরি হয়। আমরা এটা আলোচনা করছি ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে। ওকে, তাহলে প্রথম হচ্ছে ড্রাফট। ঠিক আছে, এই যে ড্রাফটটা যখন পার্লামেন্টে যখন আনে, তখন সেই ড্রাফটটা চেঞ্জ হয়ে যায় কিসে? বিলে। তখন সেই ড্রাফটটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? বিলে। এবার এই বিলটা যখন পার্লামেন্ট কি নিয়ে গঠিত? আর প্রেসিডেন্ট। যখন এই বিলটা পার্লামেন্ট অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে যখন পাস হচ্ছে, তখন এই বিলটা যাচ্ছে কোথায়? লোকসভা, রাজ্যসভা যখন এটাকে পাস করছে, তখন সেটা যাচ্ছে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যখন এই বিলটাকে সাইন করছে, তখন এই বিলটা পরিণত হচ্ছে কিসে? অ্যাক্টে। পরিণত হচ্ছে কিসে? অ্যাক্টে। অর্থাৎ সাপোজ গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়া রেগুলেটিং অ্যাক্ট হিসেবে একটা আইন আনবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। সেই চিন্তা ভাবনার যে প্রসেস, যে ইয়েটা, এটাকে আমরা কি বলছি? ড্রাফট। সেই ড্রাফটটা যখন পার্লামেন্টে আনা হচ্ছে, তখন সেটার নাম কি হয়ে যাচ্ছে? বিল। বিলটা যখন পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার উভয় পক্ষে পাস হচ্ছে, সেটা যাচ্ছে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যখন সাইন করছে, তখন সেটা কিসে পরিণত হচ্ছে? অ্যাক্টে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে এই প্রসেসের মাধ্যমে আমরা একটা জিনিসকে আইনে পরিণত করতে পারি। যদি কোনো নতুন আইন আমাদের তৈরি করতে হয়, তাহলে আমাকে প্রথমে ড্রাফট, তারপর বিল, তারপর আইনে পরিণত হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে। এবার আমরা যদি বলি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কি হবে, তাহলে বল কি হবে? বলে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বল, এটা বুঝে গেছি ইউনিয়ন গভর্নমেন্ট। এবার স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কি হবে? সাপোজ এই জিনিসটাই স্টেট গভর্নমেন্ট এই বিষয়টা আইন তৈরি করবে, তাহলে কিভাবে তৈরি করবে বল? প্রথম তো বলেছি, আচ্ছা আমার বলেছে প্রথমে কি করবে? ওটা দেখে দেখি বল, প্রথমে কি করবে? প্রথমে ড্রাফট হবে,
তারপর পার্লামেন্ট স্টেট গভর্নমেন্ট পার্লামেন্ট আছে, তাহলে কোথায় আছে? স্টেট লেজিসলেচার। সেখানে যেটা কি হবে, নাম পরিবর্তন হবে। যখন এই ড্রাফটটা যখন স্টেট লেজিসলেচার আসবে বা রাজ্য আইনসভায় আসবে, তখন এটার নাম কি হবে? বিল হবে। তখন এটা কোথা কার থেকে পাস করতে হবে? তখন এটা বিধানসভা এন্ড বিধান পরিষদ থেকে পাস হতে হবে, ঠিক আছে? তারপর কার কাছে যাবে? তুই কে বলবি না, তারপর কার কাছে যাবে? ড্রাফট হলো, যখন রাজ্য আইনসভায় এলো তখন এর নাম বিল হলো, তারপর রাজ্য আইনসভাতে পাস হলো, এরপর কোথায় যাবে? এখানে কোথায় গেছিল? প্রেসিডেন্ট তাহলে স্টেটে কি প্রেসিডেন্ট আছে? প্রেসিডেন্টের বদলে কি আছে? রাজ্যপাল বা গভর্নর। তাহলে কার কাছে যাবে? গভর্নরের কাছে যাবে। গভর্নর যখন এটা সাইন করছে, তখন এটা এটা কি পরিণত হচ্ছে? অ্যাক্টে পরিণত হচ্ছে। তাহলে বোঝা গেল? কোনো সমস্যা? ল মেকিং প্রসেস এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে, এটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট সাইন করবে কে? প্রেসিডেন্ট। আর স্টেট গভর্নমেন্ট সাইন করবে কে? গভর্নর। বোঝা গেল? আচ্ছা, এতদিন আমরা আগের ক্লাস অব্দি পড়েছিলাম, ঠিক আছে? এবার আমরা তো যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভারতের সংবিধান, ঠিক আছে? কিন্তু ভারতের সংবিধান, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1947-এ, এবং আমাদের সংবিধান লাগু হয় বা গৃহীত হয়, সরি, আমাদের সংবিধান গৃহীত হয় 1949 এবং লাগু হয় 1950, ঠিক আছে? আমি যদি বলি তার আগে অবস্থান কি ছিল, আমি যদি বলি 1947 সালে আগের অবস্থান কি ছিল, বা ভারতের সংবিধান কিভাবে এলো, ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি, বা ভারতীয় সংবিধানের পটভূমি কি, মানে কার থেকে আমরা ভারতের সংবিধানটা তৈরি করতে পেরেছি, তাহলে কি হবে? যদি বলি তাহলে আমরা সংবিধানটা তৈরি করছি কার জন্য? ভারতের জন্য, ঠিক আছে? 1947 এর আগে, 1947 এর আগে আমরা ভারতবর্ষ বলতে কি কি, কোন কোন কান্ট্রিকে নিয়ে বুঝতাম? পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশ। এই তিনটে কান্ট্রি মিলে একসাথে তোর ভারত ছিল, তাই তো? এবার যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব প্রাচীন সময় বা মধ্যযুগে ভারতবর্ষে ধর নর্থের দিকে একজন রাজত্ব করছে, সাউথের দিকে একজন রাজত্ব করছে, ইস্টের দিকে একজন রাজত্ব করছে, ওয়েস্টের দিকে একজন রাজত্ব করছে, এছাড়াও অনেক ছোট ছোট আরো অনেক রাজ্য ছিল যারা রাজত্ব করছিল। তাদের সেই রাজ্য পরিচালনা করার জন্য তাদের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন সেই ছোট্ট একটা রাজ্যের মধ্যে ছিল। কিন্তু এই পুরো ভারতবর্ষের জন্য একটাই আইন, আমি একটাই আইন তৈরি করব যেটা পুরো ভারতবর্ষে লাগু হবে, এটা সূত্রপাত কারা করেছিল? আমি তো বলছি স্বাধীনতার আগের কথা। কি হচ্ছে সমস্যা? আমরা স্বাধীনতার পরে আমরা ভারতের জন্য আইন তৈরি করেছি, সেটা হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু যদি আমরা বলি ভারত স্বাধীনতা হওয়ার আগের অবস্থান কি ছিল, অর্থাৎ ভারতের যে সংবিধান আমরা রচনা করেছি তার পটভূমি কি, সেটা এলো কোথা থেকে, ঠিক আছে? তাহলে সেটা কি করে হলো? আমি যে বললাম না যে ভারতবর্ষ প্রাচীনকালে অনেকগুলো রাজ্য বিভক্ত ছিল, তাহলে ইন্ডিয়াকে, এই পুরো ইন্ডিয়া অর্থাৎ পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই তিনটে কান্ট্রি নিয়ে যে ভারতবর্ষ ছিল, এই পুরো ভারতবর্ষের জন্য একটাই আইন চালু থাকবে। সেটা প্রথম কারা করেছিল? বল, কারা করেছিল? এই পুরো ভারতবর্ষটাকে অধিকার কে করেছিল? ইংরেজরা করেছিল। আর ইংরেজরা ছাড়া কে করেছিল? মোগল সম্রাট করেছিল। মোগলরা কি পুরো ভারতবর্ষটাকে দখল করতে পেরেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি কি বললাম? আমি কি বেঙ্গল?
বাড়ি চালাবে কি হবে না হবে না। আমি যখন পুরো ভারতবর্ষটাকে দখল করব তখনই তো আমি ভারতবর্ষের জন্য আইন তৈরি করতে পারবো, তার আগে তো নয়। তাহলে আমাদের মনে কি এমন কেউ আসছে যারা পুরো ভারতবর্ষটাকে দখল করেছিল? ও বলছে মোগল। মোগলদের রাজধানী ছিল দিল্লি, তারা ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত এসেছিল, আর ইস্টে তার ম্যাক্সিমাম বেঙ্গলের দিকে ছিল। ওদিকে অরুণাচল প্রদেশ, মণিপুর এটা কিছু দখল করে। তাহলে মোগল তো হবে না, কারণ মোগলটা পুরো ভারতবর্ষটাকে তারা দখল করতে পারেনি। যদি আমরা বলছি অশোক পুরোটা দখল করতে পারেনি। ইংরেজ যদি আমরা বলি সুলতানি সাম্রাজ্য পুরো ভারতবর্ষটাকে দখল করতে পারেনি, যে তারা ভারতবর্ষের জন্য একটাই আইন তৈরি করবে। তাহলে কারা করেছিল? ইংরেজ তাহলে করেছিল হচ্ছে ইউরোপীয়রা। তাহলে কারা করেছিল? ইউরোপীয়রা। অর্থাৎ সমস্ত ভারত অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের জন্য একটাই আইন থাকবে, সেটার সূত্রপাত প্রথম কে করে? ইউরোপীয়রা। আমরা দেখেছি ভারতবর্ষে টোটাল 5টা ইউরোপীয় দেশ বা 5টা ইউরোপীয় জাতি ভারতবর্ষে এসেছিল। কি কি? প্রথম হচ্ছে পর্তুগিজ, সেকেন্ড হচ্ছে ওলন্দাজ, থার্ড হচ্ছে ইংরেজ, ফোর্থ হচ্ছে ডেনমার্ক এবং ফিফথ হচ্ছে ফরাসি। ঠিক আছে, এই টোটাল 5টা ইউরোপীয় দেশ আমাদের ভারতবর্ষে এসেছিল। ইউরোপে অনেক কটা দেশ আছে, তার মধ্যে 5টা দেশ ইউরোপ থেকে ভারতবর্ষে এসেছিল। প্রথম কোন ইউরোপীয় ভারতে আসে? যদি বলা হয় প্রথম কোন ইউরোপীয় ভারতে আসে, তাহলে কি হবে? পর্তুগিজদের থেকে কে এসেছিল প্রথম? ইউরোপ থেকে ভারতে আসা জলপথ প্রথম কি আবিষ্কার করে? নাম কি? ইউরোপ থেকে ভারতে আসা জলপথ কি আবিষ্কার করে? কে করে? ইউরোপ থেকে ভারতে আসা জলপথ প্রথম কি আবিষ্কার করে? এটা তোরা কি করে ভুলে যাচ্ছিস? ইতিহাসের সাথে সংযুক্ত নেই তাই। কে বলে ইতিহাসের সাথে সংযুক্ত নেই? ভাস্কো ডা গামার নাম আমরা শুনিনি? হ্যাঁ, শুনেছি তো। তো ভাস্কো ডা গামা তিনি কি ছিলেন? পর্তুগিজ ছিলেন। ঠিক আছে, তাহলে পর্তুগিজ কোন দেশের মানুষকে আমরা পর্তুগিজ বলি? পর্তুগাল। ওলন্দাজ আমরা কোন দেশের মানুষকে বলি? ওলন্দাজ কোন দেশের মানুষকে বলি? ওলন্দাজ। তাই কর, অস্ট্রেলিয়া। ওলন্দাজ বা ডাচ। যেরকম ভারতীয়দের কি বলা? ইন্ডিয়া। তাহলে ওলন্দাজ বা ডাচ কোন কান্ট্রির মানুষদেরকে বলে? নেদারল্যান্ড। ইংরেজ কোন দেশের মানুষকে বলে? হ্যাঁ, ইংরেজ কোন দেশের মানুষকে বলে? আমেরিকা। ইংরেজ কোন দেশের মানুষকে বলে? ইউরোপের তো একটা দেশ। ইউরোপে কি সবাই ইংলিশ ভাষায় কথা বলে? না। বল। ইংল্যান্ড কি কোনো দেশ? ইংল্যান্ড কি কোনো দেশ? কি নো স্যার? আমি যদি ভুল বলি তাহলে হ্যাঁ মিলে যাবে। বা আপনি ভুল বলবেন না সেটা বলবেন। ইংল্যান্ড কি কোনো দেশ? ইংল্যান্ড তাতে হ্যাঁ তো। ইংল্যান্ড দেশ? হ্যাঁ। ইংল্যান্ড দেশ? প্যারিস তো নাকি? প্যারিস। কি বলিস? কি রে, ইংল্যান্ড দেশ? ইংল্যান্ড কোনো দেশ? যেরকম ভারতবর্ষ একটা দেশ, তাহলে ইংল্যান্ড কি কোনো একটা দেশ? হ্যাঁ, কি কনফিডেন্স আছে বলি? হ্যাঁ বা না? হ্যাঁ। না। ঠিক আছে, দেশের নাম হচ্ছে ইউকে,
বা ব্রিটেন। ব্রিটেনের নাম মনে আছে। ঠিক আছে, ইংরেজ হচ্ছে ইউকে বা ব্রিটেন। ইউকে এর ফুল ফর্ম কি? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, মানে অনেক কটা কিংডম একসাথে মিলিত হয়ে একটা দেশ হয়েছে। ঠিক আছে, তাহলে অনেক কটা কিংডম যখন একসাথে মিলিত হয়েছে তখন একটা দেশ হয়েছে। তাহলে কতগুলো কিংডম একসাথে মিলিত হয়ে ইউকে হয়েছে? হয়তো 5টা। কি কি নাম বল? কতগুলো কিংডম একসাথে মিলিত হয়ে ইউকে হয়েছে? ইউ কতগুলো? স্যার জানি না স্যার। আমরা বাইরের দেশের সম্পর্কে তো খবর রাখি না। টোটাল 4টে। না, তুই কম্পিটিটিভ এক্সাম করতে এসেছিস, তোকে সব দিকে খবর রাখতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল 4টে কিংডম নিয়ে ইউকে হয়েছে। কতগুলো কিংডম নিয়ে? কি কি? লন্ডন, ওপর থেকে শুরু করি। আয়ারল্যান্ড, সরি, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। কি কি? স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। এই 4টে কিংডম নিয়ে কি তৈরি হয়েছে? এই ইউকে। ইউকে তৈরি হয়েছে। ওয়েলসের পরে কি বলছিস? নর্দার্ন আয়ারল্যান্ড। স্যার ঠিক আছে। স্যার এগুলো অবশ্যই, আমি কি এমনি বলছি? তাহলে লিখে দেন আপনিও। না, আমি লিখবো না। এটা তো কোনো কথা না। আমি জানি যে আপনি বলছেন, শুনবো, তারপর লেখা হয়ে যাবে, তারপর লিখবো। এবার আমি বলছি, তোদের ইচ্ছে হলে লিখবি, পরে না পারলে তো খাবি মার। এটা কিরকম বলে আপনি ঠিক আছে। বলেন যে আগে লিখে বলে নেই, তারপর লিখে দিবি। হ্যাঁ, আমি বললাম তো, বললে তাহলে ইংরেজ, লিখে দেন না স্যার। ইংরেজরা যেখানে থাকে সেটাকে আমরা কি বলছি? ইউকে বা ব্রিটেন। ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। টোটাল 4টে কিংডম নিয়ে ইউকে গঠিত। কি কি? স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড। 4টে কিংডম নিয়ে ইউনাইটেড কিংডম গঠিত। তাহলে এই যে তোরা বলছিস ইংল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড। ঠিক আছে, তাহলে ইংল্যান্ড হচ্ছে ইউকে এর একটা পার্ট। ঠিক আছে, ইংল্যান্ড হচ্ছে ইউকে এর একটা পার্ট। আর ইউকে রাজধানী কি? ওলন্দাজ। ইউকে রাজধানী ও লন্ডন। যেরকম ভারতের রাজধানী দিল্লি, নিউ দিল্লি, এরকম ইউকে রাজধানী কি? লন্ডন। লন্ডন। ঠিক আছে, তাহলে ইংরেজরা কোন দেশ থেকে এসেছে? কোন দেশ থেকে এসেছে? ইউকে আর ইউকে। ইউকে বা ব্রিটেন। ডেনমার্ক, ডেনমার্ক। বা সাবাস, ডেনমার্ক। কি বলবে এটা? অর্থাৎ ডেনমার্কের মানুষদেরকে আমরা দিনেমার বলে থাকি। আর ফরাসি পদ থেকে এসেছে কোন দেশ থেকে? ফ্রান্স। ঠিক আছে, তাহলে ভারতবর্ষে টোটাল 5টা ইউরোপীয় দেশ বা ইউরোপীয় জাতি আসে। পর্তুগিজ, মানে পর্তুগাল থেকে এসেছিল পর্তুগিজরা, নেদারল্যান্ড থেকে এসেছিল ওলন্দাজ বা ডাচরা, ইউকে থেকে এসেছিল ইংরেজরা, ডেনমার্ক থেকে এসেছিল দিনেমাররা, ফ্রান্স থেকে এসেছিল ফরাসিরা। তাহলে প্রথম যে ইউরোপীয় ভারতে আসে বা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। সে ছিল একজন পর্তুগিজ এবং সে ভারতে এসেছিল কবে? 1498 খ্রিস্টাব্দে বা 1498 কমন এরাতে বা 1498 সালে। অর্থাৎ ভারতবর্ষের প্রথম যে ইউরোপীয়দের পদার্পণ ঘটে সেটা হচ্ছে পর্তুগিজ এবং তারা ভারতে এসেছিল 1498 সালে। যদি বলা হয় ওলন্দাজরা কবে এসেছিল? 1605 সালে। যদি বলা হয় ইংরেজ কবে এসেছিল? 1608 সালে। যদি বলা হয় দিনেমার কবে এসেছিল? 1620 সালে। আর যদি বলা হয় ফরাসি কবে এসেছিল? 1668 সালে। ঠিক আছে, তাহলে টোটাল 5টা ইউরোপীয় জাতি পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, দিনেমার এবং ফরাসিরা ভারতে আসে। সূত্রপাত করে ভাস্কো দা গামার মাধ্যমে পর্তুগিজরা 1498 সালে এবং সবার শেষে আসে কে? ফরাসিরা
ফরাসি বা ফ্রান্সরা 1668 সালে, ঠিক আছে। এবার এই যে 5টা ইউরোপীয় জাতি যে এসেছিল তার মধ্যে একমাত্র ইংরেজরাই প্রায় সম্পূর্ণ ভারতবর্ষটাকে অধিকার করেছে। এই যে 5টা ইউরোপীয় দেশ বা 5টা ইউরোপীয় জাতিতে ভারতে এসেছিল তার মধ্যে মাত্র একটাই ইউরোপীয় দেশ বা ইউরোপীয় জাতি যে সমগ্র ভারতবর্ষটাকে অধিকার করেছিল, সেটা হচ্ছে ইংরেজরা। বোঝা গেল? তাহলে যদি বলা হয় ভারতীয় সংবিধানের পটভূমি বা ইন্ডিয়া, ভারত এবং ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের জন্য প্রথম সংবিধান বা প্রথম আইন কারা তৈরি করে, তাহলে কারা তৈরি করে? ইংরেজরা। ইংরেজরা তৈরি করে, ঠিক আছে? এতটা বোঝা গেল? বুঝছি হয়েছে লেখা? শুধু 4টে মানুষ দিয়ে সবাই যে এক আইন ওটা ইংরেজি হবে। হ্যাঁ তাহলে প্রথম পাকিস্তান, ইন্ডিয়া এবং ভারতের জন্য আইন তৈরি করে কারা? ইংরেজরা। কারণ ইংরেজরাই হচ্ছে প্রথম যারা পুরো দেশটাকে অধিকার করে নিয়েছিল। আর ইংরেজদের আগে যে আমরা মুঘল বলি বা সুলতানি বলি বা চন্দ্রগুপ্ত মৌর্য বলি, অশোক বলি, যাই বলি না কেন, তারা সমস্ত ভারতবর্ষটাকে অধিকার করতে পারেনি। প্রথম অধিকার করে হচ্ছে ইংরেজরা এবং সমগ্র দেশের জন্য আইন তৈরি করে প্রথম ইংরেজরা, যার প্রতিকৃত হয়ে আমাদের ভারতের সংবিধান রচনা করা হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার কনসেপ্ট? কোনো সমস্যা নেই? না। তাহলে এবার আমরা একটুখানি দেখব যে ইংরেজদের হয়ে কারা অধিকার করে ভারতবর্ষ। ইংরেজদের হয়ে, ইংরেজ তো অনেকেই যারা ইউকে তে বসবাস করে সবাইকে আমরা ইংরেজ বলবো, তাই না? তাহলে ইংরেজদের হয়ে কারা ভারতবর্ষ অধিকার করে? কারা অধিকার করে সবাই আমরা নাম জানতাম না। কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। যদি বলা হয় ইংরেজদের হয়ে কারা ভারতবর্ষটাকে অধিকার করে, তাহলে কি হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি কবে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা কবে ভারতে এসেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে এসেছিল? 1608 সি। আরে বল। 1608। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি কবে হয়? 1608 না, তারপরে 1609 তার আগে হবে। তার আগে 1607 আগে এস্টাবলিশ হবে, তারপর সে ভারতে আসবে। 1607 1707 এই 1607 1600। ও সরি 1600 তে কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে আসে? 1608 এ। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে আসে? কবে ভারতে আসে? 1608 ইংরেজরা কবে ভারতে আসে? 1608 ইংরেজদের হয়ে ভারতে কে আসে? ইস্ট ইন্ডিয়া বুঝা গেছে? তাহলে 1600 খ্রিস্টাব্দে বা 1600 কমন এরাতে তৈরি হচ্ছে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একটা কোম্পানি যার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সে 1600 খ্রিস্টাব্দে কোথায় তৈরি হচ্ছে? ইংল্যান্ডে। ইংল্যান্ড কার পার্ট? ইউকে পার্ট। ঠিক আছে, ইংল্যান্ড কার পার্ট? ওকে, ইউকে পার্ট। ইউকে কতগুলো কিংডম নিয়ে গঠিত? 4টে। কি কি? স্কটল্যান্ড, স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েলস ওয়েলস, আর আচ্ছা এই নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড। বেশ, তাহলে 1600 খ্রিস্টাব্দে লন্ডনে বা ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছে এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্ট, তুই পারবে ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন, ইউকে আমরা কি নামে জানি? ব্রিটেন নামে জানি। অর্থাৎ ব্রিটেনে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে আমরা কি গভর্নমেন্ট বলবো? ব্রিটিশ গভর্নমেন্ট বলবো। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে বার্ষিক 4 লাখ পাউন্ড দিচ্ছে। ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি
1600 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে বার্ষিক 4 লাখ পাউন্ড দিচ্ছে এবং তার পরিবর্তে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিচ্ছে ট্রেড মনোপলি। কি দিচ্ছে? ট্রেড মনোপলি। মানে আসছি হয়েছে লেখা? আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হচ্ছে? 1600 কোথায়? ইংল্যান্ডে। এবং যখন তৈরি হচ্ছে তখন ব্রিটিশ গভর্নমেন্টকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত টাকা দিচ্ছে? এবং তার বিনিময়ে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি দিচ্ছে? ট্রেড মনোপলি দিচ্ছে। এবার এখানে দুটো শব্দ মানে আমরা বুঝতে পারছি না, তাই না? বুঝতে পারছি? পাচ্ছি না। কি কি শব্দ? একটা হচ্ছে মনোপলি আর 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 সব বুঝতে পারছি। ট্রেড মানে তো ব্যবসা করা। পাউন্ড পাউন্ড শব্দটা শুনেছি কোনদিন আগে? হ্যাঁ কি পাউন্ডটা কি জিনিস? কেকের দোকানে যে 1 পাউন্ড 2 পাউন্ড 3 তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে 4 লাখ পাউন্ডের কেক বিক্রি করছে। হতেই পারে। 1 পাউন্ড 2 পাউন্ড করে কোনো গ্রামীণ কোনো ঘরে 1 সেন্ট মানে কি? পাউন্ড মানে কি? সেন্ট মানে কি? সেন্ট সেন্টে বলে পড়ে আছে। পাউন্ড মানে কি? ওই টাকার অঙ্ক হিসেবে হয়তো কি রে? স্যার স্যার ডলারের কত? পাউন্ড মানে তো হ্যাঁ সিরিয়াল হ্যাঁ আমি বুঝতে পেরেছি। পাউন্ড মানে কি? পাউন্ড স্যার ডলারের মতন এই কাশো রিসেট করছো? পাউন্ড মানে কি? দেখ, আমরা ভারতীয় জিনিসপত্র কেনার জন্য কি ইউজ করি? টাকা টাকা। সেই টাকাকে ভারতে কি বলা হয়? রুপিস। রুপি বলা হয়। অর্থাৎ আমরা টাকাকে ইংলিশে কি বলা হয়? রুপি। কারেন্সি। কারেন্সি। ঠিক আছে, আমাদের কারেন্সির নাম কি? রুপি। ইন্ডিয়ান কারেন্সি। আমাদের ভারতের কারেন্সির নাম কি? রুপি। রুপি। ঠিক আছে, ইন্ডিয়ান কারেন্সি। ঠিক সেরকম ভাবে ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক সেরকম ভাবে ব্রিটিশ গভর্নমেন্ট যে কারেন্সি ইউজ করে তার নাম কি? পাউন্ড। পাউন্ড। এখন ইউজ করে না। ব্রিটিশ গভর্নমেন্ট যে কারেন্সি ইউজ করে তার নাম কি? পাউন্ড। যদি বলা হয় ইউএসএ যে কারেন্সি ইউজ করে তার নাম কি? ডলার। ডলার। যদি বলা হয় বাংলাদেশ টাকা। যে কারেন্সি ইউজ করে তার নাম কি? রুপিস টাকায় আমাদের মতো যদি বলা হয় বাংলাদেশ যে কারেন্সি ইউজ করে তার নাম কি? রুপিস। টাকা। আচ্ছা টাকা। যদি বলা হয় পাকিস্তান যে কারেন্সি ইউজ করে তার নাম কি? তার নাম কি? কিছু একটা হবে। রুপি। যদি বলা হয় শ্রীলঙ্কা যে কারেন্সি ইউজ করে তার নাম কি? রুপি শ্রীলঙ্কা রুপি। ঠিক আছে, যদি বলা হয় অস্ট্রেলিয়া যে কারেন্সি ইউজ করে তার নাম কি? ডলার। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা দেশের কারেন্সি তারা ইউজ করছে তার আলাদা একটা একটা করে নাম হয়। এই নামগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, এটা ভালো লাগবে, ইন্টারেস্টিং। তখন যখন একসাথে অনেক কিছু চলে আসবে তখন ভালো লাগবে। যাই হোক, ব্রিটিশ গভর্নমেন্ট যে কারেন্সি ইউজ করে তার নাম, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে বার্ষিক মানে প্রত্যেক বছর তারা বলছে প্রত্যেক বছর আমি তোমাকে 4 লাখ পাউন্ড অর্থাৎ আমরা বলতে পারি 4 লাখ রুপি দেবো। ঠিক আছে, 4 লাখ টাকা দেবো এবং তার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি দিচ্ছে? ট্রেড মনোপলি। মনোপলি, তাহলে একটা শব্দের অর্থ আমরা বুঝলাম, আর একটা শব্দ হচ্ছে মনোপলি। মনোপলি মানে হচ্ছে সাপোজ শুভম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এইটা মনে হয়। শুভম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে হয় না সবাই। এদিকে শুভম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুভম এক টেলিকমের বিজনেস করে। শুভম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুভম হচ্ছে টেলিকমের বিজনেস করে, অর্থাৎ বিভিন্ন টাওয়ারের সার্ভিস প্রোভাইডার হচ্ছে এ। ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো
ভারতে একমাত্র শুভমই টেলিকম সার্ভিস দিতে পারবে, অন্য কেউ নয়। আচ্ছা। যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো ভারতবর্ষে একমাত্র শুভমই টেলিকম সার্ভিস দিতে পারবে, আর অন্য কোনো দিতে পারবে না, আমি দিতে পারবো না, ও দিতে পারবে না, তুমি দিতে পারবে না, কেউ দিতে পারবে না, সেটাকে আমরা কি বলবো? মনোপলি। সাপোজ যদি বলে ভারতবর্ষে শুভম দিতে পারবে, তো নাম কি? বনিও দিতে পারবে, ঠিক আছে। ভারতবর্ষে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে ভারতবর্ষে শুভম দিতে পারবে, বনিও দিতে পারবে টেলিকম সার্ভিস, তখন এটাকে কি বলবো? দুজন, অর্থাৎ ডুওপল। ট্রিপল পলি। ডুওপলি। যখন শুভম একমত দিতে পারে সেটাকে কি বলছি? যখন শুভম আর বনি দুজন দিতে পারে সেটাকে কি বলছি? ডুওপল। আর তিনজন? তিনজন দরকার, এইটুকুনি থাকে, ঠিক আছে। তুমি দিতে পারো। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট বার্ষিক 4 লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিচ্ছে কি? ট্রেড মনোপলি। কোথাকার? ভারতের। ইন্ডিয়া এবং ইস্ট এশিয়ান কান্ট্রি। ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে কোন কোন কান্ট্রি পড়ে? চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান প্রভৃতি, ঠিক আছে। অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ গভর্নমেন্টকে যে প্রত্যেক বছর 4 লাখ পাউন্ড যে অর্থ দিচ্ছে, তার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত এবং ইস্ট এশিয়ান কান্ট্রিতে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দেয়। অর্থাৎ ইংল্যান্ডে বা ইউকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ভারত এবং ইস্ট এশিয়ান কান্ট্রিতে বিজনেস বা বাণিজ্য করতে পারবে না। বুঝা গেল? ব্রিটিশ গভর্নমেন্ট বার্ষিক 4 লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিচ্ছে ট্রেড মনোপলি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো ব্রিটিশ কোম্পানি ভারত এবং ইস্ট এশিয়ান কান্ট্রিতে কোনো বিজনেস করতে পারবে না। এটাকে আমরা কি বলছি? ট্রেড মনোপলি বলছি। এটাকে আমরা কি বলছি? ট্রেড মনোপলি বলছি। আপনারা বোঝা গেছে? চল বুঝলাম। এটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দের কথা, ঠিক আছে। তখন ইস্ট ইন্ডিয়া, তারপরে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় আসে? ভারতে আসে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান বা কমার্শিয়াল বডি। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা, যখন 1608 খ্রিস্টাব্দে ভারতে আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা কমার্শিয়াল বডি বা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। বোঝা গেল? এর পরবর্তীকালে 1757 কি হয়? ব্যাটেল অফ পলাশি। ঘড়ি। 1757 সালে কি হয়? ব্যাটেল অফ পলাশি। কার কার মধ্যে হয়? সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 খ্রিস্টাব্দে কি হচ্ছে? ব্যাটেল অফ পলাশি হচ্ছে। কার কার মধ্যে? সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হচ্ছে। এবার চলে আসি 1764। কি হচ্ছে 1764 তে? ও ব্যাটেল অফ বক্সার, ঠিক আছে। কি হচ্ছে 1764 তে? ব্যাটেল অফ বক্সার। কার কার মধ্যে হচ্ছে? মীর কাসিম এবং হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কার কার মধ্যে হচ্ছে? সরি, মীর কাসিমও ছিল হচ্ছে শাহ আলম টু এবং মীর কাসিম সুজাউদ্দৌলা। ব্যাটেলটা কোন ব্যাটেল দেখব? বক্স। না, বলছি ওপরে একটা ব্যাটেল
এর আছে আর উপরে এটি আছে কোনটা? কি উপরে একটা ব্যাটেল আছে BATTLE আর নিচে একটা আরে BL। দুটোই লিখে দাও না, আমরা দুটোই। তাহলে দাঁড়া আচ্ছা তাহলে লিখে দাও কয়েক বলছি। স্যার হয়নি স্যার। এটাই দেখ হয়েছে? পুরো তো লেট হচ্ছে কেন? আমার লেট হয় স্যার। শেষে হোক গায়ে কেন ভাত উঠবে না দিদি ও ভাতও আগে তোমার সাথে ওইটাই করে। তোমার সাথে এর সাথে বলি আমি। এর সাথে তুই কত বড় হয়ে জানিস বলছি এর সাথে হ্যাঁ স্যার সবই দাদা হয় কিন্তু মাথায় রাখবি বিগ ব্রাদার। এখানে যখন কোনো অসুবিধায় পড়বি সঙ্গে সঙ্গে ফোন করবি বুঝতে পেরেছিস? এই বডিটা ঢুকলিটা চল তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে তৈরি হয়? 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে আসে? 1608। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বডি ছিল? কমার্শিয়াল মানে কি? বাণিজ্যিক সংস্থা। কমার্শিয়াল বডি মানে বাণিজ্যিক সংস্থা, ঠিক আছে? তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করছে। 1757 সালে কি হয়? পলাশী যুদ্ধ হয় কার কার মধ্যে? সিরাজদৌল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে জয়ী কে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর 1764 তে কি হয়? ব্যাটেল অফ বক্সার কার কার মধ্যে? মীর কাসিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, তাই তো? আর কার সাথে? এখানে জয়ী কে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বোঝা গেল? ক্রোনোলজি বুঝতে পারছি আমরা? চল ছবি তুলে ছবি তুলি ছবি তুলি। স্যার স্যার চুপ হয়ে যা আমি দেখেছি তাই। স্যার পাঁচটা জন্য লিখতে হবে। না স্যার ছবি বলি স্যার সত্যি স্যার আদারা বোঝা গেছে? পরের পর উচ্চ মাধ্যমিক স্যার বুঝে আদারা বোঝা গেছে তো? হ্যাঁ পড়ার না বললে সমস্যা হয়ে যাবে। নোট লেখাচ্ছ? এখন নোটলে যাচ্ছে চোখ নোট না পরীক্ষায় নোটলে যাচ্ছে তো কি পরীক্ষায় রিভাইজ করো আচ্ছা এবার যখন 1764 সালে যখন ব্যাটেল অফ বক্সার হচ্ছে এবং যখন সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করছে এবং সেখানে মীর কাসিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলা হেরে যাচ্ছে, তখন 1765-তে তখন 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় শাহ আলম সাথে একটা সন্ধি হচ্ছে, তার নাম হচ্ছে এলাহাবাদের সন্ধি। হ্যাঁ ঠিক আছে? যখন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম হেরে যাচ্ছে তখন 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা সন্ধি হচ্ছে যার নাম হচ্ছে ট্রিটি অফ এলাহাবাদ। ট্রিটি মানে সন্ধি, ঠিক আছে? এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এবং এই সন্ধির শর্তানুসারে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম
বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এই সন্ধির শর্তানুসারে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিচ্ছে। ঠিক আছে, এর ফলে 1765 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ বেঙ্গলে শুরু করছে কি ডুয়েল গভর্নমেন্ট। ঠিক আছে, এর ফলে রবার্ট ক্লাইভ বাংলায় শুরু করছে ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা। কি কি? একটা গভর্নমেন্ট দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে নিজামতি বা ল অ্যান্ড অর্ডার, আর একটা হচ্ছে দেওয়ানি বা রেভিনিউ। ল অ্যান্ড অর্ডার থাকছে হচ্ছে নবাবের কাছে, আর দেওয়ানি থাকছে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার রিপিট করছি, 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পিওরলি কমার্শিয়াল বডি বা বাণিজ্যিক সংস্থা ছিল। একটু পরে লিখিস, আমি বলে দিতে হবে, লিখিস বাণিজ্যিক সংস্থা ছিল। পরবর্তীকালে 1757 ব্যাটেল অফ পলাশি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজদৌল্লার মধ্যে, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করছে। পরবর্তীকালে 1764 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বক্সার হচ্ছে, সেখানে একে অংশগ্রহণ করছে মীর কাসিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখানেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করছে। এবং এর ফলশ্রুতি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে একটা সন্ধি হচ্ছে, এটাকে আমরা এলাহাবাদের সন্ধি বা ট্রিটি অফ এলাহাবাদ বলছি। এবং তার শর্তানুসারে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি বা রেভিনিউ কাকে দেওয়া হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। পরবর্তীকালে 1765 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ সে বেঙ্গলে ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করছে। দ্বৈত শাসন ব্যবস্থায় কি? একটা গভর্নমেন্টের দুটো পার্ট, তখনকার সময়ে নিজামতি ও দেওয়ানি। নিজামতি মানে ল অ্যান্ড অর্ডার, মানে পুলিশ প্রশাসন সবকিছু একটা রাজ্য সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটাকে আমরা বলছি ল অ্যান্ড অর্ডার বা নিজামতি। আর একটা হচ্ছে দেওয়ানি বা রেভিনিউ, অর্থাৎ একটা গভর্নমেন্ট তাদের জনগণের কাছ থেকে যে ট্যাক্স কালেক্ট করে সেটাকে বলা হচ্ছে রেভিনিউ। এই হিসেবে নিজামতি বা ল অ্যান্ড অর্ডার থাকছে নবাবের কাছে, অর্থাৎ মুর্শিদাবাদের নবাবের কাছে, এবং দেওয়ানি কার কাছে থাকছে? হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। অর্থাৎ 1608 খ্রিস্টাব্দে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র একটা কমার্শিয়াল বডি ছিল, 1765 আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কমার্শিয়াল বডি তো ছিলই, সঙ্গে সে পলিটিক্যাল কাজে অংশগ্রহণ করতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়াল বডি তো ছিলই, অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান তো ছিলই, তার সাথে সাথে সে পলিটিক্যাল বা শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে। বুঝতে পেরেছি? যখন 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তখন সে একমাত্র বাণিজ্যিক বা কমার্শিয়াল বডি ছিল, কিন্তু এলাহাবাদের সন্ধির মাধ্যমে 1765 সালে সেই কমার্শিয়াল বডির সাথে সাথে পলিটিক্যাল বা শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে। বুঝা গেল? একটু কটা তোদের ট্রেন কটা? 5টা 14 হাফটাতে 8 ঘন্টা লাগে। কটা হয় দেখি? দেখেন 4:40 ঠিক আছে, আমার 5 মিনিট। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস। এতটা বোঝা গেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তখন সে শুধুমাত্র একটা বাণিজ্যিক সংস্থা ছিল। কোনটা? নিজামতি। এটা নিজামতি বা ল অ্যান্ড অর্ডার। ঠিক আছে, কিন্তু 1765 আস্তে আস্তে সেই কমার্শিয়ালের সাথে সাথে পলিটিক্যাল
বা শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে। দেখ, যতক্ষণ না ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কার্যে অংশগ্রহণ করছে ততক্ষণ তার দেশের জন্য আইন তৈরি করতে পারবে না। আগে সে শাসন কার্যে অংশগ্রহণ করতে হবে, তারপর তো সে দেশের জন্য আইন তৈরি করবে। তাহলে এইভাবে 1765-তে এলাহাবাদের সন্ধির মাধ্যমে সে বাণিজ্যিক সংস্থার পাশাপাশি শাসন বিভাগও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আপনারা ক্লিয়ার? বুঝলাম না কি এরকম কাজ করছে? তোদেরই তো তাড়াতাড়ি। হাতে তো স্কুল থাকে না। সামনে পরীক্ষা, দেখাটা লিখতে হবে, এত স্লো করে টাইম পাবি লেখার। এবার তো এমসি করে, এবার ডেসক্রিপটিভ। লেখো না, একটু চলে আসবো। যত বড় লেখো শুনতে হয়। করছি এগুলো। আমার অবজেক্ট নিয়ে আমি একটা নোটস পেলাম, নিয়ে ওগুলো তো কালেক্ট করতে হবে, তখন তো ইয়ে থাকে না, শনিবার পর মাঝে মধ্যে পড়া পরীক্ষা দিছো কি করতে? হয়েছে হয়েছে, বুঝলাম। বুঝছেন? পুরো তো হচ্ছে না, আবার বাড়ি সরি বিগ ব্রাদার। তারপরে ভারতে বেশি দিন আবার তাহলে যদি আমরা ভারতের ম্যাপ দেখি, তাহলে যে জায়গাটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম অধিকার করে এবং সেখানে শাসন শুরু করে, সেই জায়গাটার নাম কি? দিল্লি। এতক্ষণ আমরা দিল্লি পড়েছি কোনো জায়গায়, বাংলা বিহার উড়িষ্যা। বাংলা বিহার উড়িষ্যা। অর্থাৎ এই জায়গাটা, তাই তো? এখানে আপনি জানেন তো? 1757 সালে তারা বেঙ্গলটাকে ক্যাপচার করে নিচ্ছে। ঠিক আছে? এটা দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের ভারতের শাসনের সূত্রপাত করছে। তারপরে তারা এই জায়গাটা, যেটাকে আমরা বলছি মহীশূর, এটাকে আমরা কি বলছি? মহীশূর। বাংলার পর তারা এই জায়গাটা ক্যাপচার করে প্রায় 1799 খ্রিস্টাব্দে। ঠিক আছে? মহীশূর হওয়ার পর এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে মারাঠা। কি বলছি? মারাঠা। এই জায়গাটা ক্যাপচার করে মোটামুটি 1749-50 দিকে। ঠিক আছে? এরপর ক্যাপচার করে এরা এই জায়গাটা, এটাকে কি বলছি? সিন্ধ। এটাকে কি বলছি? সিন্ধ। কি বলছি এটাকে? সিন্ধ বলছি। এরপর তারা ক্যাপচার করে এই জায়গাটা, এই জায়গাটাকে কি বলছি আমরা? পাঞ্জাব। পাঞ্জাব। এরা এটাকে মোটামুটি ক্যাপচার করে ওই তোর 1749 না। ঠিক আছে? সরি 1800, সরি। ঠিক আছে? এবং শেষ এই জায়গাটা হচ্ছে অযোধ্যা বা অবধ। এই জায়গাটা হচ্ছে অযোধ্যা বা অবধ। ঠিক আছে? এই জায়গাটাতে ক্যাপচার করে 1856 খ্রিস্টাব্দে। ওটা এইভাবে ওটা এটা অযোধ্যা বা আওয়াজ। ঠিক আছে? অর্থাৎ ভারতের শাসনের সূত্রপাত ঘটে কোথা থেকে? বেঙ্গল থেকে 1757, তারপর মহীশূর, তারপর মারাঠা, তারপর সিন্ধ, তারপর পাঞ্জাব এবং সবার শেষে হচ্ছে অযোধ্যা। এছাড়াও আরো তাদের দুটো পলিসি ছিল, একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি এবং আরেকটা হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। ঠিক আছে? যেটা আসে, একটা আসে তোর 1798 আসে অধীনতামূলক মিত্রতা নীতি, আর 1848 আসে সত্ত্ব বিলোপ নীতি। দাদা মহীশূরের 1799 হ্যাঁ 99। স্যার কি বললেন? 1798টা কি? 1798 হচ্ছে সত্ত্ব অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি। এবং 1848 হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। 1798 অধীনতামূলক মিত্রতা নীতি এবং 1848 হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। ঠিক আছে? এর মাধ্যমে
এই জায়গাগুলোকে দখল করলোই। এছাড়া এই সমস্ত জায়গায় এই ছোট ছোট রাজ্যগুলো ছিল, যেমন ঝাঁসি বল, বিভিন্ন রাজপুত জাতি বল, এই ছোট ছোট জায়গাগুলো ছিল, তারা এই দুটো পলিসি, অধীনতামূলক মিত্রতা নীতি এবং শর্ত বিলোপ নীতি, এর মাধ্যমে প্রায় প্রায় পুরো ভারতবর্ষটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিচ্ছে। বোঝা গেল? এবং যার সূত্রপাত কোথা থেকে হয়েছিল? ওই বেঙ্গল থেকে বেঙ্গল থেকে। কোন যুদ্ধের মাধ্যমে? পলাশি না বক্সার বক্সার পলাশি সূত্রপাত। সূত্র ঠিক আছে? সত্য বিলোপ নীতি। এতটা কি বোঝা গেল? হ্যাঁ। আজকে যেটুকুনি ক্লাস হয়েছে এতটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আমাদের সংবিধান কতগুলো জিনিস নিয়ে গঠিত? তিনটে কি কি? পার্ট আর্টিকেল পার্ট আর্টিকেল আর শিডিউল। শিডিউল কাস্ট থেকে শিডিউল। আমাদের সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? 395। 1949 সালে, 1950 সালে আমাদের সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? 1949 সালে। আমাদের সংবিধানে কতগুলো শিডিউল আছে বর্তমানে? 12টা। আমাদের সংবিধানের পিতা কাকে বলি আমরা? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। 12টা। আমাদের সংবিধান রচনা করেছে কে? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রচনা করেছে। যদি বলা হয় ইউরোপ থেকে কতগুলো দেশ ভারতে এসেছিল? ইউরোপ থেকে কতগুলো দেশ ভারতে এসেছিল? 5টা। কি কি? পর্তুগিজ, ইংরেজ, তারপর ফরাসি। সবার প্রথম কে এসেছিল? পর্তুগিজ। কত সালে? 1498। নাম কি? পর্তুগাল ভাস্কো ডা গামা। কি বলেন না? ভাস্কো ডা গামা। মানে কোন পর্তুগিজ সবার প্রথম ভারতে এসেছিল? ভাস্কো ডা গামা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত কবে হয়? 1600 সালে। কোথায়? ব্রিটেন। ইংল্যান্ডে বা ব্রিটেন, যা খুশি বলতে পারছিস। ইংরেজরা ভারতে কবে আসে? 1608। 1608। বক্সার যুদ্ধ কবে হয়? 1774। এলাহাবাদের সন্ধি কবে হয়? কোথায়? এলাহাবাদের সন্ধি। আবার খাতা বলতে কিস কেন? এলাহাবাদের সন্ধি কবে হয়? 1765। এলাহাবাদ সন্ধিতে কি কি বলা ছিল? যে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা রেভিনিউ এগুলো ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হবে, এবং বাংলাতে ডুয়েল গভর্নমেন্ট কে চালু করে? বাংলাতে ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করে? কত সালে? কত সালে? ডুয়েল গভর্নমেন্ট। হ্যাঁ? ডুয়েল গভর্নমেন্ট কে চালু করে? রবার্ট ক্লাইভ। কত সালে? 1757। 65। আচ্ছা, খ্রিস্টাব্দ জিজ্ঞেস করবো কি ছিল? আর কিছু নেই জিজ্ঞেস করার মতো। আমরা বিল কোনটাকে বলবো? বিল বিল ওই তো প্রেসিডেন্টের আগে যার ড্রাফটটা যখন পার্লামেন্টের কাছে আসে পার্লামেন্ট। তখন তারপরে যখন পার্লামেন্ট আসে তখন এটাকে হচ্ছে বিল। আর অ্যাক্ট কখন পরিণত হবে? তখন সেখানে প্রেসিডেন্ট সাইন করে তখন এটা অ্যাক্ট হবে, তাই তো? আচ্ছা, ভারতের পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? লোকসভা, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। ঠিক আছে, চলো তাহলে পরের দিন ভালো করে পড়ে আসবি। স্যার এটা কি পলিটেকনিক? হ্যাঁ।